করছি রবি বৈঠকের পক্ষ থেকে অনুষ্ঠান সাহিত্য পার্বণ, সহযোগিতায় ভাষা ও ভবিষ্যৎ। সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়, তাকে বরণ করে নিচ্ছে চন্দ্রানী বসু। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের জন্ম হুগলির উত্তরপাড়ায়। ফটোগ্রাফি নিয়ে পড়াশুনো করেছেন এবং একটি ফটো প্রিন্টিং সংস্থার কারিগরি বিভাগের প্রধান ছিলেন। ছাত্রজীবন থেকে তার লেখালেখি শুরু। দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হওয়ার পর বৃহত্তর পাঠক মহলে সমাদর লাভ। শ্রেষ্ঠ উপন্যাস রচনার জন্য 1999 ও 2002 আনন্দ স্নোসেম সারদৈর্ঘ্য, শ্রেষ্ঠ উপন্যাস ও শ্রেষ্ঠ ছোট গল্প রচনার জন্য 2003 সালে আনন্দ ন্যাশনাল ইন্স্যুরেন্স সারদৈর্ঘ্য এবং শ্রেষ্ঠ ছোট গল্প রচনার জন্য 2006 সালে ডেটল আনন্দবাজার সারদৈর্ঘ্য পেয়েছেন। এছাড়া বহু পুরস্কারে ভূষিত হয়েছে। এবার আমাদের পরবর্তী আমন্ত্রিত গল্পকার শ্রীযুক্ত সুকান্ত গঙ্গোপাধ্যায়, আমরা অনুরোধ করব দাদাকে গল্প পড়তে। আমার গল্পের নাম হচ্ছে পুনর্দখল। নিউটনের ফ্ল্যাট থেকে বেরিয়ে সরকারি সাদা বাসটা পেয়ে গেলেন নিখিল রায়। কাছেই যেহেতু বাসটার গ্যারেজ, তাই বেশ ফাঁকা। নিখিলবাবু জানলার পাশে সিট পেয়ে গেছেন। বাইরে সকাল 10টার মেঘলা আকাশ। কদিন ধরেই বৃষ্টি হব হব করে হচ্ছে না। নিখিলবাবু যাচ্ছেন কল্যাণপুরে। ওখানেই তার বাবার তৈরি করা 6 কাঠা জমির ওপর একতলা বাড়ি। জীবনের বেশিরভাগ সময়টা ওই বাড়িতে কেটেছে তার। মা, বাবা, ভাই, বোন, বাবার ছাত্রছাত্রী, কাজের লোক নিয়ে একসময় কল্যাণপুরের হরিতলার বাড়িটা গমগম করত। লোক কমতে কমতে এখন সে বাড়িতে থাকে একজন, নিখিলবাবুর দাদা অখিল রায়। মূলত দাদাকে দেখতে যাচ্ছেন নিখিলবাবু। দাদার কারণেই পুরনো বাড়িটার সঙ্গে এখনো যোগাযোগ রয়ে গেছে। এবার বহুদিন পর যাচ্ছেন। বিরতিটা যে এতদিনের সেটা খেয়াল করিয়েছেন নিখিলবাবুর স্ত্রী বেলা। কদিন ধরেই উনি নিখিলবাবুকে বলছেন, অনেক দিন হয়ে গেল তুমি দাদাকে দেখতে যাওনি, প্রায় 2.5 বছর হতে চলল। সামনে বুদ্ধ পূর্ণিমার দিনটাতে ছুটি আছে, ওই দিনেই যাও। আজ সেই দিন। 2.5 বছর হয়ে গেছে শুনে ভেতর ভেতর চমকেছিলেন নিখিলবাবু। এত গ্যাপ আগে কখনো পড়েনি। আসলে এই স্মার্টফোনের যুগে প্রিয়জনের সঙ্গে সামনাসামনি দেখা সাক্ষাৎটা ক্রমশ কমে যাচ্ছে। ইচ্ছে করি দাদার সঙ্গে ফোনে কথা বলে নেন নিখিলবাবু। ভিডিও চ্যাটও হয়। একটু যেন আলগা পড়ে যায় মুখোমুখি বসে গল্প করার আগ্রহটা। যুক্তিটা শুনে বেলাদেবী তার স্বামীকে বলেছেন, ভিডিও চ্যাটে একটা মানুষ কেমন আছে সেটা কি পুরো বোঝা যায়? ওইটুকু স্ক্রিনে মানুষটা হেসে কথা বলবে, ভালো আছি বলবে, তুমি অভিনয়টা ধরতে পারবে না। সামনে থেকে দেখাটা ভীষণ জরুরি। আমার পা যদি ভালো থাকতো একাই চলে যেতাম। বেলাদেবী অনেকদিন হলো আর্থারাইটিসে ভুগছেন। চলাফেরায় খুব অসুবিধে। হাঁটু দুটোর অপারেশনের সময় এসে গেছে। খুব দরকার না পড়লে আজকাল 4 চাকা চেপেও কোথাও যেতে চান না। কিন্তু হরিতলার বাড়ির উপর বেলাদেবীর খুব মায়া। জীবনের সবচেয়ে সুন্দর সময়টা ওখানেই কাটিয়েছেন। শ্বশুর, জা, ভাসুর, 2 ননদ নিয়ে সংসার করেছেন জমিয়ে। শাশুড়িকে পাননি। বিয়ে হয়ে ও বাড়ি আসার 2 বছর আগে উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। বর্দি মানে যা ছিলেন বেলাদেবীর একাধারে শাশুড়ি ও বন্ধু। দুজনে মিলে কত যে নুনছোড় সিনেমা দেখেছেন। সেই বর্দিও কবছর আগে সবাইকে ছেড়ে চলে গেল উপরে। ভাসুর এখন একা ও বাড়িতে বসবাস করেন। মানুষটা বড় চুপচাপ, নির্বিরোধী। তাকে নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় থাকেন বেলাদেবী। কেমন যেন একটু অপরাধ বোধেও ভোগেন। মনে হয় ভাসুরকে এভাবে একা ফেলে রাখার জন্য বর্দি খুশি হচ্ছে না। অভিমান ভারী মুখ করে ওপর থেকে সব দেখছে। অখিলবাবুর একা থাকার কথা ছিল না। নিখিলবাবু যখন ছেলের কিনে রাখা ফ্ল্যাটে যাচ্ছিলেন, দাদাকে বলেছিলেন, নিউটনের ফ্ল্যাটটা তো অনেক বড়, তোমরাও চলো, আমাদের সঙ্গে থাকবে। তেমন মনে করলে এখানকার বাড়ি বিক্রি করে তুমিও আমাদের কমপ্লেক্সে একটা ফ্ল্যাট কিনে নিতে পারো। এমন পরামর্শে নিখিলবাবুর বৌদির সম্মতি থাকলেও দাদা অখিল রায়ের ছিল না। উনি বলেছিলেন, এত কটা বছর এখানে কাটিয়ে দিলাম, এতেই অভ্যস্ত হয়ে গেছি। নতুন জায়গায় গিয়ে যদি খাপ খাওয়াতে না পারি।
দাদা ভুল কিছু বলেননি, নিখিলবাবুরও যাওয়ার ইচ্ছে ছিল না আকৈশোর বাসস্থানে বদলানোর, কিন্তু তিনি নিরুপায়। একমাত্র সন্তান দেবায়ন, সে যে এখন আমেরিকায় সেটেলড, ও একসময় নিউটনের একটা প্রস্তাবিত ফ্ল্যাটের জন্য অ্যাপ্লাই করে রেখেছিল। বাজারের তুলনায় দাম অনেক সস্তা, তবে লটারি হবে। লটারি লেগে গেল দেবায়নের। ফ্ল্যাট তৈরি হতে লাগলো 3 বছর। এরপরই দেবায়ন বাবা মাকে বলেছিল, আমি কবে দেশে ফিরবো তার তো কোনো ঠিক নেই, তোমরা ফ্ল্যাটটায় গিয়ে থাকো। ফ্ল্যাট বন্ধ রেখে দিলে কয়েক বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে। নতুন ফ্ল্যাট কিনে ভাড়া দেওয়ারও কোনো ইচ্ছে নেই আমার। ইউজ ফ্ল্যাটে থাকতে অস্বস্তি হবে পরে। দাদার 2 ছেলেও বিদেশে থাকে, তারা এমন সমস্যায় ফেলেনি বাবাকে। 6 বছর হলো নিউটনের ফ্ল্যাটে গেছেন নিখিলবাবু। তখনও চাকরির 2 বছর বাকি ছিল। বিখ্যাত এক বহুজাতিক সংস্থায় চাকরি করেছেন নিখিলবাবু। 60-এ রিটায়ারমেন্টের পর এখন কনসালটেন্সি করেন। সেই কারণেই সময় পান না কল্যাণপুর আসার। কনসালটেন্সি করা নিয়ে নিখিলবাবুর দাদা অখিল রায়ের সম্মতি ছিল না। ভাইকে বলেছিলেন, এত বছর চাকরি করলি, ছেলে দাঁড়িয়ে গেছে, টাকা পয়সার অভাব নেই, এই সময় তো জীবনটাকে উপভোগ করবি, ঘুরবি, বেড়াবি, পড়াশোনা করবি। শুধু টাকার পিছনে জীবনটাকে খরচ করে ফেলার কোনো মানে হয় না। দাদার কথার উত্তরে নিখিলবাবু বলেছিলেন, আসলে এতদিন ধরে যে কাজটা করলাম তার একটা অভ্যেস তৈরি হয়ে গেছে, হঠাৎ ছেড়ে দিলে ভীষণ ফাঁকা ফাঁকা লাগবে, দেখি যদি ধীরে ধীরে ছাড়া যায়। দাদাকে সত্যি কথা বলেননি নিখিলবাবু। তিনি একটা অনিশ্চয়তা থেকে কনসালটেন্সির কাজটা করে যাচ্ছেন। তার চেনা জানা সার্কেলের মধ্যে 2-1 জনের ছেলে বিদেশ থেকে ফিরে এসেছে, চাকরি টেকাতে পারেনি। দিবায়নও যদি ফিরে আসে, এই আশঙ্কায় এখনও উপার্জনের রাস্তা ছাড়তে পারেননি নিখিলবাবু। আজ পর্যন্ত একটা গাড়ি কেনেননি, তার আর্থিক অবস্থান অনুযায়ী, যা খুব স্বাভাবিক হতো। ছেলে দেবায়ন গাড়ি কিনে দিতে চেয়েছে, রাজি হননি নিখিলবাবু। বলেছেন, তেলের খরচ তো আর তোর থেকে নিতে পারবো না, তাছাড়া আমি বড় হয়েছি মধ্যবিত্ত পরিবারে, গাড়ি আমার কাছে বিলাসিতা। 2 ছেলের ভবিষ্যৎ নিয়ে নিখিলবাবুর দাদার কোনো দুশ্চিন্তা নেই, তিনি নিজের মতন আছেন। নিখিলবাবু অখিলবাবু কিন্তু একই বছরে রিটায়ার করেছেন। দাদা অখিল রায় যেহেতু অধ্যাপনা করতেন, 65 বছর অবধি চাকরি করতে হয়েছে। অখিল রায় বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, বিদেশি ডিগ্রি আছে তার। দেশে বিদেশে গেস্ট লেকচারার হিসেবে কাজ করতে পারতেন, নিদেন পক্ষে টিউশন পড়াতে পারতেন বাড়িতে। এসব কিছু করেননি। অবসরের পর নিজের পড়াশোনা নিয়ে থাকেন। বিদেশি জার্নালে মাঝে মাঝে লেখা বের হয় তার। দাদা বৌদির হরিতলার বাড়িতে থেকে যাওয়া নিয়ে এমনিতে কোনো সমস্যা ছিল না, সব ঠিকঠাক চলছিল। বেলা দেবী, নিখিলবাবু ঘন ঘন আসতেন দাদা বৌদির সঙ্গে দেখা করতে। তখন বেলাদেবীর হাঁটুর অবস্থা এতটা খারাপ হয়নি। তুলনায় কম হলেও অখিলবাবু এবং ওর স্ত্রী যেতেন নিউটাউনের ফ্ল্যাটে। 3 বছর আগে বৌদি হঠাৎ মারা যাওয়াতে সব কেমন যেন গোলমাল পাকিয়ে গেল। দাদাকে নিয়ে উৎকণ্ঠা বাড়ল বেলাদেবী ও নিখিলবাবুর। বৌদি চলে যাওয়ার পর দাদাকে আবারও নিউটাউনের ফ্ল্যাটে চলে আসতে বলেছিলেন নিখিলবাবু। অখিলবাবু বলেছেন, একদম যখন অশক্ত হয়ে পড়ব তখন যাব, আপাতত একটা কাজের লোক রেখে দেবো সারাদিনের জন্যে। তেমনটাই চলছে। বাস দক্ষিণেশ্বর ব্রিজে উঠে পড়েছে। কোথা দিয়ে যে এতটা সময় কেটে গেল টেরই পেলেন না নিখিলবাবু। জানলা দিয়ে গঙ্গা দেখছেন। পূর্ণিমার কারণে জল আজ একেবারে থই থই, স্রোতও খুব। গঙ্গা নিখিলবাবুর কাছে নস্টালজিয়া। কল্যাণপুরের বাড়িটা গঙ্গা থেকে মিনিট 4 দূরে। বাবা রোজ ভোরবেলা স্নান করতে আসতেন গঙ্গায়, মাঝে মাঝে ছেলে মেয়েদেরও নিয়ে আসতেন। নিখিলবাবুর 2 বোনের বিয়ে হয়েছে প্রবাসে, তারা ভারতের 2টো শহরে সেটেলড। ওরাও অনেকদিন গঙ্গা দেখেনি। ছুটি চাটায় ছেলে মেয়ে নিয়ে কদাচিৎ আসে, এলেও কল্যাণপুরের বাড়িতে ওঠে না, যেহেতু বাড়িটা পুরনো। তারপর আবার এসি লাগায়নি দাদা, ওরা ওঠে নিখিলবাবুর ফ্ল্যাটে, সমস্ত সুবিধা সমেত ঝকঝকে ফ্ল্যাট, হাতের কাছে বড় বড় শপিং মল, নামজাদা রেস্টুরেন্ট। দাদার সঙ্গে হয়তো 2-1 ঘন্টার জন্য দেখা করতে আসে। এই উপেক্ষায় দাদা অখিল রায় নিশ্চয়ই আহত হন। বিষয়টা নিয়ে নিখিলবাবু বড় কুণ্ঠায় থাকেন। রামঘাট স্টপ আসতে আর মিনিট 10 দেরি। ওখানেই বাস থেকে নামবেন নিখিলবাবু, তারপর রিক্সা করে বাড়ি। ওইটুকু রাস্তা হেঁটেই যাওয়া যায়। বয়স হচ্ছে, আজকাল অল্প হাঁটলেই হাঁপিয়ে যান।
তাছাড়া কাঁধে একটা ঝোলা আছে, ভাসুরের জন্যে নানান কিছু দিয়েছেন, বেলাদেবী, আচার, নাড়ু, আরও কী সব যেন, নতুন কিছু জামা কাপড়ও দিয়েছে। বাস এসে পড়লো রামঘাটে, নেমে এলেন নিখিলবাবু। বাস স্টপের পেছনের গঙ্গা, আবারও তাকালেন গঙ্গার দিকে, তারপর রাস্তা ক্রস করে স্ট্যান্ড থেকে রিকশায় উঠলেন। অদ্ভুত একটা এলোমেলো হাওয়া, কল্যাণপুরের হাওয়ার গন্ধই আলাদা। গত 2.5 বছরে কল্যাণপুরে খুব একটা বদলায়নি। নতুন দুটো ফ্ল্যাট বাড়ি দেখা গেল, আর একটা তৈরি হচ্ছে। পাড়ায় ঢুকে পড়লো রিক্সা, হরিতলা প্রায় একই রকম আছে। বাড়ির গেটে রিক্সা এসে থামলো। নিখিলবাবু সিট থেকে নামতে পারছেন না। তাদের ভিটে বাড়ি কেমন যেন বদলে গেছে, লাগাম ছাড়া বড় হয়েছে বাগানের গাছপালা, বাড়িটাকে প্রায় ঢেকে দিয়েছে। বাবু, এই বাড়ির কথাই বলছিলেন তো? রিক্সাওয়ালার প্রশ্নে সম্বিত ফেরে নিখিলবাবুর। থতমত খেয়ে হ্যাঁ হ্যাঁ এই বাড়ি বলে নেমে আসেন রিক্সা থেকে, ভাড়া মিটিয়ে গেট খোলেন। বাগানের মাঝে ইটের রাস্তা ধরে বারান্দায় উঠে এলেন নিখিলবাবু। সদর দরজা সামান্য খোলা আছে, পাল্লা ঠেলে ঘরে পা রাখলেন। এটা বসার ঘর, বাবা এ ঘরে ছাত্র পড়াতেন। কিন্তু এখন যে দৃশ্য দেখছেন নিখিলবাবু, তাতে তিনি পুরোপুরি হতবাক। বড় সোফাটায় পাশ ফিরে শুয়ে তার দাদা অখিল রায় মন দিয়ে বই পড়ছেন। দাদার ঠিক মাথায় একটা মাধবীলতার ডাল এসে ঝুলছে, জানলা গলে এসেছে ডালটা, আর আরও ডালপালা ঢুকে পড়েছে ঘরে। এই ডালটাই সবচেয়ে লম্বা। দাদা বলে ডেকে ওঠেন নিখিলবাবু। বই থেকে চোখ তুললেন অখিল রায়। ভাইকে দেখে হাসি ছড়িয়ে পড়ল মুখে। উঠে বসতে বসতে বললেন, আরে আয় আয়, একটা ফোন করে আসবি তো? ফোন করে আসবো বলে তুমি আমায় আসতে দিতে? বলতে কি দরকার অত দূর থেকে কষ্ট করে আসার? এই তো কথা হয়ে গেল বলে দাদার মুখোমুখি সোফাটায় বসলেন নিখিলবাবু। অখিল রায়ের ঠোঁটে হাসিটা রয়ে গেছে, বোঝা যাচ্ছে ভাই আসাতে খুশি হয়েছেন। ঘরে ঢুকলো দাদার কাজের লোক জয়া। উৎফুল্ল গলায় বলল, আরে ছোটবাবুজি, কতদিন পর এলেন? মৃদু হেসে নিখিলবাবু কাঁধ থেকে ব্যাগটা নিয়ে এগিয়ে ধরলেন জয়ার দিকে। বললেন, তোমার বৌদি দাদার জন্য এতে যা যা দিয়েছে বার করে নাও। জলের বোতল শুদ্ধ, ব্যাগটা আমায় ফেরত দিও। ব্যাগটা নিল জয়া। বলল, বৌদি নিশ্চয়ই নারকল নাড়ুও পাঠিয়েছে, যা সুন্দর বানায়। ভিতর গড়ে চলে যাচ্ছিল জয়া। অখিলবাবু বললেন, আমাদের চা দিও তো জয়া। আর নিখিল দুপুরে খাবে, বাজার দোকান সব আছে? চিন্তা করবেন না, সব আছে, আমি চা নিয়ে আসছি বলে চলে গেল জয়া। জয়ারও অনেক বয়স হলো, তাই হয়তো ঘরদোর এত ময়লা, একা হাতে সব পারে না। নিখিলবাবু এবার দাদাকে বললেন, এসব কি দেখছি দাদা, জানলা দিয়ে গাছপালা ঢুকে আসছে, বাগানের গাছগুলো ছাঁটা হয়নি। অদ্ভুত এক প্রসন্ন হাসি সহ নিখিল রায় বললেন, এত বড় বাড়িতে একা থাকি, কতটুকুই বা জায়গা লাগে, ওরা নিজের মতন বাড়ছে, বাড়ুক না। এমন একটা উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না নিখিলবাবু। কি বলবেন ভেবে পাচ্ছেন না। প্রসঙ্গ পাশ কাটিয়ে অখিল রায় জানতে চাইলেন, বেলা এখন আছে কেমন? বাতের ব্যথাটা কমেছে? শোভা থেকে উঠে পড়লেন নিখিলবাবু। জানলার কাছে গিয়ে ঢুকে আসা ডালপালাগুলোকে বাইরে বার করতে করতে বললেন, না, ব্যথাটা আরও বেড়েছে। নয়তো ওকে নিয়েই আসতাম। বাসে আসতে পারতো না, ট্যাক্সি বা অ্যাপ ক্যাব ডেকে নিতাম। ডালপাতা বাইরে বার করে হাত ঝাড়ছেন নিখিলবাবু। বললেন, যাই, বাথরুমে গিয়ে হাত মুখটা ধুয়ে আসি। বাথরুমে ঢোকার মুখে আর এক দফা চমকালেন নিখিলবাবু। মেঝেতে সাদাটে শ্যাওলা মতো পড়ে আছে, পা রেখে দেখলেন স্লিপ করছে রীতিমতন। এরকম বাথরুমে দাদা তো যে কোনো দিন পা হড়কিয়ে পড়বে। বাথরুমে ফ্রেশ হয়ে বসার ঘরে এলেন নিখিলবাবু। জয়া 2 কাপ চা রেখে গেছে। সোফায় বসে খানিক অভিমান ও বিরক্তির গলায় নিখিলবাবু বললেন, বাথরুমের কি অবস্থা হয়েছে দাদা? মেঝে শ্যাওলায় ভর্তি, পা স্লিপ করছে। জয়াকে দিয়ে ফ্লোরটা পরিষ্কার করাতে পারো না? চায়ের কাপ তুলে অখিল রায় বললেন, ওগুলো কাদা নয়, পলি, গঙ্গার পলি। তোর মনে আছে নিখিল, বাবা যখন আমাদের গঙ্গায় চান করাতে নিয়ে যেত, আগে ঘাটে নেমে জল নিয়ে এসে সিঁড়িতে পড়ে থাকা পলি ধুয়ে দিত, পাছে আমরা স্লিপ খেয়ে পড়ে না যাই। হ্যাঁ, সে মনে আছে, কিন্তু গঙ্গার পলি বাথরুমে কিভাবে চলে আসছে?
আন্ডারগ্রাউন্ড জলের লেভেল তো ক্রমশ নেমে যাচ্ছে, তাই গঙ্গার জল পরিশোধন করে পাঠানো হচ্ছে এলাকায়। প্ল্যান্টটা নতুন, ট্রায়াল পিরিয়ড চলছে, তাই অল্প পলি চলে আসছে জলের সঙ্গে। এলাকার লোক কমপ্লেন করছে না? করছে হয়তো। আমার তো বেশ মজাই লাগছে, গঙ্গায় যেতে হচ্ছে না, পলি চলে আসছে বাড়িতে। বলতে বলতে মুখে খুশি ছড়িয়ে পড়ে অখিল রায়ের। নিখিলবাবু বুঝতে পারেন দাদাকে আর এ বাড়িতে রাখা যাবে না, নিউটনের ফ্ল্যাটে নিয়ে যেতেই হবে। একা থাকতে থাকতে মানসিক স্থিতি নষ্ট হচ্ছে দাদার। দুপুরে নিখিলবাবু স্নান করলেন বাড়ির পিছনের চাতালে। অখিলবাবুই সাজেশনটা দিয়েছিলেন ভাইকে, বললেন তুই আর বাথরুমে ঢুকিস না স্নান করতে, পড়ে টরে যাবি, জয়া তোর জন্য জল তুলে দেবে কুয়োতলায়। বহুদিন আগে চাতালের অংশটায় কুয়ো ছিল, বুঝিয়ে দেওয়ার পরও নামটা রয়ে গেছে। বালতি থেকে জল নিয়ে ওখানে স্নান করতে করতে নিখিলবাবু লক্ষ্য করলেন বাড়িতে বেমালুম ঢুকে যাচ্ছে ভাম, বেজি, বিড়াল। স্নান করে রান্নাঘরের সামনে গিয়ে জয়াকে বললেন, বাড়িতে ভাম, বেজি সব ঢুকে পড়ছে, কোনো ব্যবস্থা নাও না কেন? জয়া বলল, কি দরকার, ওরা তো আমাদের কোনো ক্ষতি করছে না, তাছাড়া এই জায়গাটা তো ওদেরই ছিল এক সময়। নিখিলবাবু বুঝতে পেরেছিলেন তার দাদা জয়ার ব্রেনটা ভালো মতো ওয়াশ করেছেন। ফের নিখিলবাবু জয়াকে বললেন, আরে বাবা, সাপ খোপ তো থাকতে পারে, যদি কামড়ায় তখন? সাপ নেই, বেজি আছে না, ওই বেজি আমাদের পাহারা দেয়, বলেছিল জয়া। খাবার টেবিলে বসে নিখিলবাবু দরকারি কথাটা তুললেন। অখিলবাবুকে বললেন, দাদা অনেক হয়েছে, এবার তুমি নিউটানে গিয়ে থাকবে, চলো, জঙ্গল হয়ে গেছে বাড়িটা, জীবজন্তু ঢুকে পড়ছে, বাড়িটা প্রমোটারকে বিক্রি করে দেয়া যাক। ভাইয়ের দিকে না তাকিয়ে খেতে খেতে অখিল রায় বললেন, প্রমোটার এ বাড়ি নেবে না কেন? আমাদের পাড়ায় আমাদের পাড়ার রাস্তাগুলো সরু, উঁচু, ফ্ল্যাট তোলার পারমিশন পাবে না প্রমোটার। এই তো সামন্তদের অত বড় বাড়ি, ওরা প্রমোটার না পেয়ে ফাঁকা রেখে উঠে গেল। একটু ভেবে নিয়ে নিখিলবাবু বললেন, আমাদের বাড়িটা বিক্রি করতে পারলে ভালো, না বিক্রি করতে পারলেও কিছু যায় আসে না, নিজের জিনিসপত্র গুছিয়ে রাখো, একদিন এসে নিয়ে যাব তোমাকে। খাওয়া থামিয়ে এবার মুখ তুললেন অখিল রায়, বললেন, জীবনের বাকি কটা দিন আমি আর কোথাও যাব না রে, এই বাড়িতে থাকাই আমার কাছে এখন পরম প্রাপ্তি। কিরকম? কৌতূহল ভরে জানতে চাইলেন নিখিলবাবু। অখিল রায় বলতে থাকেন, জ্ঞান হওয়ার পর থেকে দেখছি মানুষ দখল করে চলেছে প্রকৃতিকে। এখন এ বাড়িতে বসে দেখছি প্রকৃতি ধীরে ধীরে ফেরত নিচ্ছে তার জায়গা। জঙ্গলে ভরে গেছে আমাদের ভিটে, গঙ্গার পলি চলে আসছে বাড়িতে। রাতে কখনো যদি ঘুম ভেঙে যায়, শুনতে পাই নদীর ছলাৎ ছলাৎ শব্দ, গঙ্গা যেন চলে আসছে খুব কাছে। এইসব অভিজ্ঞতা থেকে আমি বঞ্চিত হতে চাই না। এখন সন্ধে, দুপুরে খাওয়া দাওয়ার পর পাড়া ঘুরতে বেরিয়েছিলেন নিখিলবাবু। সামন্তদের বাড়িটা দেখলেন, সত্যি খাঁ খাঁ করছে, অত বড় দোতলাটা। দরজা জানলার পাল্লাগুলো আধ খোলা হয়ে ঝুলছে। পাড়ার কারুর সঙ্গে দেখা হলো না, হয়তো দুপুর বলে। গলিগুলো শুনশান, বাড়ির বেশিরভাগ বাড়ি বিবর্ণ অবস্থা। নিউটাউনে আজ আর ফেরা হলো না নিখিলবাবুর। খানিক্ষণ হলো তুমুল বৃষ্টি হয়েছে। স্ত্রীকে ফোন করে নিখিলবাবু জানিয়েছেন আজ ফিরছেন না। বিলাদেবী তাতে খুশি হয়েছেন। ভাসুর বেশ কিছুটা সময় সঙ্গ পাবেন ভাইয়ের। বাড়ির ভিতরের ঘরে কাঠের আলমারির সামনে দাঁড়িয়ে বই খাতা নাড়াচাড়া করছেন নিখিলবাবু। বাবার নোট লেখা খাতা, মায়ের হাতের লেখায় সংসারের হিসেব। এমন সময় কানে আসে সমস্বরে ব্যাঙের ডাক, কতদিন শোনেননি। অখিলবাবু এখন এ ঘরেই আছেন, বিছানায় উপুর হয়ে বই পড়ে যাচ্ছেন। নিখিলবাবু বলেন, দাদা ব্যাঙ ডাকছে গো, সেই কোন ছোটবেলায় এখানে ডাকতে শুনেছি। অখিলবাবু বলেন, বৃষ্টিটা থেমে যাক, খিড়কির দরজা খুলে পিছনের বাগানটা দেখবি, অশ্বত্থ গাছটা ঘিরে অজস্র জোনাকি। জোনাকিও তো অনেকদিন দেখিসনি নাকি? বৃষ্টি থামতে জোনাকি দেখেছেন নিখিলবাবু। বৃষ্টি পড়ার কারণে মাটির থেকে উঠে আসছিল কতদিনে সেই পুরনো সোঁদা গন্ধ। রাতে খেয়ে দিয়ে দুই ভাই এখন পাশাপাশি ঘুমোচ্ছেন। কিসের যেন শব্দে ঘুম ভেঙে গেল নিখিলবাবুর। উঠে বসলেন। জলের শব্দ, ছলাৎ ছলাৎ। অজানা একটা ভয় খামচে ধরল বুক। অখিলবাবু উঠে পড়েছেন, ভাইকে বলছেন, শুনতে পাচ্ছিস, বলেছিলাম না নদী এগিয়ে আসছে।
বিভ্রম কাটাতে মশারি তুলে মেঝেতে নামেন নিখিলবাবু, চলে যান পাশের ঘরে, সদর খুলে এসে দাঁড়ালেন বারান্দায়। না, নদী আসেনি, আওয়াজটা শুধু আসতে শুরু করেছে। আকাশ এখন পরিষ্কার, বুদ্ধ পূর্ণিমার ঝকঝকে চাঁদ এক টুকরো বন জ্যোৎস্না ছড়িয়ে দিয়েছে নিখিলবাবুদের জমি বাড়ির মাথায়। কি মনোরম প্রকৃতির এই পুনর্দখল। নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ জানাই সাহিত্যিক শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়কে এত সুন্দর একটা গল্প শোনানোর জন্য।